খেলা শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছাড়তে নেই। এইটা আমাদের যিনি সব থেকে ভালো শিখিয়েছেন, তো থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যদিও, তো সেই সোমনাথ স্যার, সোমস ক্লাসরুমের সোমনাথ স্যার আজকে তোমাদের জন্য তোমাদের স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে চলে এসেছেন বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বায়ো উইজার্ড দেবাংশু স্যারের চ্যানেল। সেখানে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সোমনাথ স্যার। আশা করি তোমরা আমাকে চেনো। তো স্যার তোমাদের জন্য যে টপিকটা রেখেছেন, টপিকটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের যারা ফিজিক্যাল সায়েন্সের জন্য প্রস্তুতি নেবে তারা কিভাবে প্রস্তুতি নেবে এবং তোমাদের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট বা কিভাবে পড়া উচিত সেই বিষয় নিয়ে কিছু কথা আমাকে বলতে হবে। তো স্যার, আপনি আমাকে এই সুন্দর সুযোগটা দিয়েছেন, আমি এর জন্য প্রথমেই স্যার আপনাকে বায়ো উইজার্ড চ্যানেলে স্বাগতও জানাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, তো শুরু করি নাকি? বলি একদম স্যার। আচ্ছা, তো প্রথমত দেখো, তোমাদের যারা ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স এই যে একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা অনেকের কাছে একটা ভয়ের কারণ বা ভীতির কারণ আমি বলতে পারি। কারণ আমি দেখেছি ছেলে মেয়েদের মধ্যে অন্যান্য সাবজেক্টে তারা নাম্বার পেলেও ফিজিক্যাল সায়েন্সের কিছু কিছু জায়গার জন্য তারা ভালো নাম্বার পায় না। কারণ ফিজিক্যাল সায়েন্স এমন একটা সাবজেক্ট যেখানে বিভিন্ন টুইস্টের জায়গা আছে। একদম। এবং ফিজিক্যাল সায়েন্সে নিউমেরিক্যাল যে পার্টটা রয়েছে, অনেক ছেলে মেয়ে আছে সেই নিউমেরিক্যাল জায়গাটা ঠিকভাবে পারে না। তো নিউমেরিক্যাল একটা জায়গা। 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে এমন কিছু কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেন গুলোকে সাধারণ কোয়েশ্চেন, কিন্তু সেই কোয়েশ্চেন গুলোকে একটু ঘুরিয়ে দেওয়ার জন্য সেই কোয়েশ্চেন গুলো সাধারণত ছেলেমেয়েরা অ্যাটেন্ড করতে পারে না পরীক্ষার সময়। এবং মনে হয় ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন যেন খুব কঠিন এসছে, হয়তো আমরা পারবো না। কিন্তু আমি বলতে পারি যে প্রশ্ন মানে বা যাই আসুক না কেন, পড়াশোনা করবার যদি তোমার স্ট্র্যাটেজিটা ঠিক থাকে, ঠিকভাবে যদি তুমি পড়তে পারো এবং পরীক্ষার হলে যে প্রশ্নটা তুমি পড়বে সেই প্রশ্নটা পড়ে যদি তুমি নিজে বুঝতে পারো, তাহলে তুমি যে কোনো প্রশ্নই অ্যাটেন্ড করতে পারো। তাহলে সবার আগে তোমাকে এটা করতে হবে, পরীক্ষার হলে যখন তুমি কোয়েশ্চেনটাকে পড়বে, সেই কোয়েশ্চেনটা পড়ে যেন তোমাকে নিজেকে বুঝতে হবে যে কোয়েশ্চেনটা কি বলা হয়েছে। অনেক ছেলে মেয়ে অনেক পড়াশোনা করে যায়, আমি দেখেছি আমার নিজেরও অনেক স্টুডেন্ট আছে খুব ভালো পড়ে যায়, কিন্তু পরীক্ষার হলে যে কোয়েশ্চেনটাকে পড়ে যে বুঝতে হওয়াটা, এই বুঝতে না পারলে পরীক্ষার হলে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে না। এটা হচ্ছে প্রথম প্রবলেম। ম্যাথে স্যার অনেকে তো ভয় খাচ্ছে। হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে তো ফিজিক্যাল সায়েন্সের যে নিউমেরিক্যাল পার্টটা থাকে না, ফিজিক্যাল সায়েন্সের নিউমেরিক্যাল পার্টে ছেলেমেয়েদের মধ্যে ছেলেমেয়েরা থিওরিটা অনেকে মুখস্থ করেও চলে, আমি দেখেছি। কিন্তু নিউমেরিক্যাল যে পার্টটা, নিউমেরিক্যাল পার্টটা বুঝতে হলে ছেলেমেয়েদের ওই টপিকটার উপর অ্যাকচুয়াল ডিপ কনসেপ্টটা প্রয়োজন। এই ডিপ কনসেপ্টটা যতক্ষণ না ছেলেমেয়েদের আসছে ততক্ষণ পর্যন্ত তারা ফিজিক্যাল সায়েন্সের নিউমেরিক্যাল সেকশনটাকে সে ছুতেই পারবে না। প্রবলেমটা এই জায়গাটাতে। তাহলে আমি তোমাদেরকে সবার আগে বলবো, ফিজিক্যাল সায়েন্সকে জাস্ট পড়তে হবে এরকম ভাবে পড়ো না। সবার আগে ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টারটাকে পড়ছো সেটাকে খুব ডিপলি শেখো। নোট মুখস্থ করে নিলাম বা শুধু একটা সাজেশন পড়ে নিলাম ওরকম ভাবে না। চ্যাপ্টারটাকে আমি টেক্সট বই থেকে পড়ি বা যে কোনো স্যারের ভিডিও দেখি বা স্যারের কাছে কোনো অফলাইনে ক্লাস করি বা যাই করি না কেন, প্রথম পয়েন্ট আমি তোমাকে বলবো চ্যাপ্টারটাকে ডিপলি ভাবে কনসেপচুয়ালি শেখো। ঠিক আছে, প্রথম পয়েন্ট এটা। 2 নাম্বার যে জিনিসটা তোমাকে যেটা করতে হবে, তুমি যখন যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারে যে কনসেপ্টটা তুমি শিখছো সেই কনসেপ্টটা শেখার সাথে সাথে তার উপর আগে নিউমেরিক্যাল প্র্যাকটিস করো বেশি করে। ওই একটা টপিক কনসেপ্ট শিখলাম, ধরো গ্যাসের আচরণে যেরকম ধরো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলোর উপর নিউমেরিক্যাল আসে, বা চার্লস বয়েলের সমন্বয় সূত্র, এগুলোর উপর নিউমেরিক্যাল আসে। তারপর হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআরটি, এই সমীকরণটার উপর নিউমেরিক্যাল আসে। আমি তোমাদেরকে বলে দিতে পারি, মানে গ্যাসের আচরণ বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে একটা নিউমেরিক্যাল মাধ্যমিকে আসার চান্স 99%। মানে প্রত্যেক বছরই বলতে গেলে ওই চ্যাপ্টার থেকে একটা নিউমেরিক্যাল আসবে। রাসায়নিক গণনা থেকে কনফার্ম নিউমেরিক্যাল আসবে, একদম কনফার্ম। একটাই নিউমেরিক্যাল, মানে 3 নম্বরের কোশ্চেন হবে, একটা নিউমেরিক্যাল কনফার্ম ওখান থেকে। চলতরিৎ থেকে নিউমেরিক্যাল আসবে কনফার্ম। আলো থেকে একটা নিউমেরিক্যাল পড়ে প্রায়শই কনফার্ম। এই জায়গাগুলো কনফার্ম নিউমেরিক্যাল পড়বে। তো আমাদেরকে স্টুডেন্টদেরকে আগে বুঝতে হবে, আমি যখন যে টপিকটা পড়বো সেই টপিকের আগে নিউমেরিক্যাল যে জায়গাটা সেটা ভালো করে প্র্যাকটিস করবো, মানে কনসেপ্টটাকে শিখবো, আগে টপিকটা বুঝবো, বোঝার পর আমি হচ্ছে নিউমেরিক্যালের জায়গাটা প্র্যাকটিস করবো। প্র্যাকটিস কি করবো স্যার? অনেক নিউমেরিক্যাল আছে, অনেক বই আছে, বেশি কিছু করতে লাগবে না। আমি তোমাকে বলবো, তুমি যদি রায়ান মার্টিন বই ফলো করো বা এবিটিএ বা ডাব্লিউবিটিএ বা পর্ষদের যে টেস্ট পেপার আছে, যে কোনো টেস্ট পেপার হোক বা রায়ান মার্টিনের প্রশ্নবিদ্যা হোক, আমি যেমন স্পেশালি রায়ান মার্টিনের প্রশ্নবিদ্যাটা আমি ছেলে মেয়েদেরকে করিয়েছি এবং করানোর পর তারা পরীক্ষার হলে উপকার পেয়েছে। তো কোয়েশ্চেন ব্যাংকের যে কোয়েশ্চেন গুলো রয়েছে, কোয়েশ্চেন গুলো খুব সুন্দর দেওয়া, বিশেষ করে নিউমেরিক্যাল পার্টটা আমি দেখেছি।
তো ওখানে টাইপ ওয়াইজ নিউমেরিক্যাল করা আছে। ধরুন বয়েলের সূত্রের উপর নিউমেরিক্যাল, চার্লসের সূত্রের উপর নিউমেরিক্যাল, মানে একটা সূত্র তার উপর 4-5 রকমের নিউমেরিক্যাল, আবার একটা সূত্র তার উপর 4-5 রকমের নিউমেরিক্যাল। তাহলে কি হয়, আমি সূত্রটাও শিখলাম, টপিকটাও বুঝলাম এবং তার উপর নিউমেরিক্যাল প্র্যাকটিস করলাম, তাতে আমার অল টাইপ প্র্যাকটিস হয়ে যায়। ঠিক আছে, এবার ছেলেমেয়েরা কমন বলতে এটা বোঝে যে পরীক্ষার হলে যেন, যদি এখানে আমি ধরুন দিয়েছে আয়তন গ্যাসের 500 সিসি, পরীক্ষার হলেও যদি 500 সিসি আয়তন দিয়ে থাকে তাহলেই কোশ্চেন কমন, যদি ওটা 250 সিসি দিয়ে দিয়ে দেয় তাহলে আর আমার কাছে কমন না। ওই রকম ভাবলে হবে না, তোমাকে কনসেপ্টটা শিখতে হবে যাতে নিউমেরিক্যাল ভ্যালু যদি চেঞ্জও করে আসে তাতেও যেন তুমি পরীক্ষার হলে করতে পারো। তাহলে মেন টপিক আমি আগে যেগুলো বলবো, তোমাদের গ্যাসের আচরণ, এখান থেকে একটা নিউমেরিক্যাল পড়ার খুব চান্স আছে। রাসায়নিক গণনা, এখান থেকে নিউমেরিক্যাল পড়ার চান্স আছে। চলতরিৎ থেকে এবং আলো থেকে, এই 4টে জায়গা থেকে নিউমেরিক্যাল পড়বার খুব চান্স রয়েছে। এই 4টে বাদে অন্যান্য টপিক থেকে সেরকম নিউমেরিক্যাল আসে না। তবে পরমাণু নিউক্লিয়াস থেকে দেখবে তোমাদের ওই আলফা, বিটা বা গামা এই ধরনের রশ্মি বেরিয়ে, মানে এই ধরনের পার্টিকেলস গুলো বেরিয়ে যাওয়ার পর নতুন কি অ্যাটম তৈরি হচ্ছে বা এই ধরনের জিনিসের উপর তোমাদের নিউমেরিক্যাল আসার একটা চান্স থাকে। ঠিক আছে, তো নিউমেরিক্যাল বলতে গেলে এই 4-5টা চ্যাপ্টার মেনলি তোমার ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার যদি আমি বলি যে কোন কোন টপিকগুলোর উপর কোশ্চেন আসে, এটা তোমরাও জানো যে চলতরিৎ চ্যাপ্টারটা অনেক বড়, 12 নাম্বার মতন প্রায় থাকে। তারপর লাইট, ওখান থেকেও প্রচুর কোশ্চেন হয়। তারপর হচ্ছে তোমার হচ্ছে জৈব রসায়ন, এখান থেকে কোশ্চেন হয়। এবং জৈব রসায়ন চ্যাপ্টারটা তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে, কারণ তুমি যদি জৈব রসায়নটাকে খুব ভালোভাবে শেখো, তুমি পরের বারে মানে 11 এবং 12 ওই জৈব রসায়ন তোমার কেমিস্ট্রিতে খুব হেল্প করবে। ঠিক আছে, তাহলে টপিকগুলোর মধ্যে সব টপিকই ভালো করে পড়বে, তবে বেশি স্কোরিং যে জায়গাগুলো, মানে বেশি নাম্বার যে জায়গাগুলো থেকে থাকবে, চলতরিৎ, তারপর হচ্ছে তোমার আলো এবং হচ্ছে ওই জৈব রসায়ন। এবং আর একটা যেটা ছেলে মেয়েদের হচ্ছে মানে কঠিন লাগে, এটা হচ্ছে পরীক্ষাগারে ও শিল্পে অজৈব রসায়ন বলে চ্যাপ্টারটা রয়েছে। ওই চ্যাপ্টারটাতে দেখো তোমাদের তো অনেক কোশ্চেন হতে পারে, তবে আমি মানে স্পেশালি কিছু মানে তোমাদেরকে বলবো যে বিক্রিয়াগুলো থেকে আশা করা যায় যে 1টা বা 2টো বিক্রিয়া এখান থেকে আসার চান্স খুব বেশি। যেরকম ওইখানটাতে দেখবে, মানে ওই চ্যাপ্টারটার মধ্যে স্পেশালি তুমি দেখবে যে প্রত্যেকটা জিনিসের যে শিল্প প্রস্তুতি আছে বা নীতি আছে, সেই নীতিগুলো আসার খুব চান্স আছে। যেমন হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির নীতি, অ্যামোনিয়া প্রস্তুতির নীতি। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোর উপর একটা কোশ্চেন আসার চান্স খুব থাকে। আর থাকে হচ্ছে তোমার হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি, অসওয়াল পদ্ধতি, স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি, হ্যাঁ, তারপরে লাবলাং পদ্ধতি। এই 4টে পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি পরীক্ষাতে আসবে এবং আসার চান্স আছে এবং প্রত্যেকবারই পড়ে ওই জায়গা থেকে কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমি 4টে পদ্ধতি আরেকবার বলে দিচ্ছি: লাবলাং পদ্ধতি, হেবার পদ্ধতি, অসওয়াল পদ্ধতি, স্পর্শ পদ্ধতি। এই 4-5টা পদ্ধতি যেগুলো বললাম, এইগুলোর উপর একটা কোশ্চেন তোমার পরীক্ষাতে কনফার্মলি পড়বে। তো তুমি ওই চ্যাপ্টারে যাই পড়ো না কেন, এই পদ্ধতিগুলো এবং স্টেপ বাই স্টেপ যে বিক্রিয়াগুলো সেগুলো খুব ভালো করে লিখবে। এবং একটা কথা মাথায় রাখবে, অনেককে আমি দেখেছি শুধুমাত্র ওপরের হেডিংটা লিখে দিয়ে চলে আসে, বিক্রিয়াগুলো ঠিকভাবে লেখে না। বিক্রিয়াতে কারোর ব্যালেন্সে প্রবলেম থেকে যায়, অনেক জায়গাতে সমস্যা থেকে যায়। তুমি যদি ওই টপিকগুলোর ওপর নাম্বার ভালো পেতে চাও, আগে তোমার ওপরে থিওরি স্টেপগুলো ঠিকভাবে লিখতে হবে, দেন তোমাকে বিক্রিয়াটাকে ঠিকভাবে লিখতে হবে। তারপর যদি তুমি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে যদি পরপর তুমি লেখো, তবেই গিয়েই কিন্তু তুমি নাম্বারটা ঠিকঠাক ভাবে পাবে। তাহলে শুধু যা হোক করে লিখলাম, থিওরি লিখে দিলাম, বা অনেকে দেখলাম শুধু বিক্রিয়া লিখে দিলাম, ওরমভাবে হবে না। থিওরিও লিখতে হবে, তার নিচে তার বিক্রিয়া লিখতে হবে, এবং ব্যালেন্সের দিকেও খেয়াল রাখতে হবে যে আমি ব্যালেন্সটা ঠিকঠাক করতে পারলাম কিনা, তবে গিয়ে তুমি পরীক্ষাতে সঠিক নাম্বার পাবে। এবং তোমাদেরকে স্পেশালি যেটা বলবো মানে মাধ্যমিকের জন্য, যেটা আমার মানে কিছু গাইডেন্স থাকবে, সেটা হচ্ছে তোমরা প্রথম স্টেপ ভালো করে চ্যাপ্টারটাকে একদম ডিটেলসে পড়ো, আগে শেখো চ্যাপ্টারটা। দরকার হলে কোনো অনলাইন স্যারের কাছ থেকে শেখো, বা ইউটিউব থেকে শেখো, বা কোনো অফলাইন টিচারের কাছ থেকে শেখো, বা কোনো অনলাইন কোর্সে আছো সেখান থেকে শেখো, কিন্তু আগে চ্যাপ্টারটাকে শেখো। তারপর সেটাকে ভালো করে স্টাডি করো, করার পর তার উপর নিউমেরিক্যাল প্র্যাকটিস করো। তারপর তুমি ওই টপিকটার ওপর তুমি এবিটিএ হোক, ডাব্লিউবিটিএ হোক, রায়ান মার্টিন হোক, যে কোনো টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রা এই ধরনের যে বইগুলো আছে, একটা চ্যাপ্টার শেষ হবে, তার উপর সেই বইগুলোকে ভালো করে তার উপর বেশিরভাগ কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করবার চেষ্টা করবে। মাধ্যমিকের PYQ যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, এরকম কিছু কোশ্চেন করবার চেষ্টা করো, বা বিভিন্ন সেট সলভ করলেই তুমি বুঝতে পারবে যে কিরকম ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসছে। আর আমি তোমাদেরকে বলবো, তোমাদের যেহেতু প্রায় 36 নাম্বার মতন তোমার এমসিকিউই থাকে, মানে এমসিকিউ বলছি শর্ট কোশ্চেন থাকে, এমসিকিউ, তারপর 1 মার্কসের কোশ্চেন বা এই ধরনের যে কোশ্চেন গুলো, এটার জন্য আমার একটা রেকমেন্ডেশন থাকবে, আমি আমার নিজের স্টুডেন্টদেরকেও দিই, মানে যারা অফলাইনে পড়ে আমার কাছে বা অনলাইনে পড়ে। এটা হচ্ছে কি, মানে আমি বলি যে 36-এ 36 উঠে যাবে তোমার। মানে একটা স্টুডেন্ট
সে যদি 36-এ 36 পেয়ে যায়, 10 নম্বরে সে প্রজেক্টে পেয়ে যাচ্ছে, তাহলে 46 নম্বর এখানেই হয়ে যাচ্ছে, তার লেটার মার্কস পেতে আর বেশি বাকি নেই। তা আমি তাদেরকে বলি যে সেট 1 যেটা রয়েছে, এবিটিএ টেস্ট পেয়ার হোক বা যে কোনো একটা টেস্ট পেয়ার, এবিটিএ, ডাব্লিউবিটিএ, পর্ষদ, তারপর রায়ান মার্টিন, যাই হোক না কেন, সেটা সেট 1 এর যে শর্ট কোশ্চেন গুলো রয়েছে, মানে ধরুন এমসিকিউ, তারপর শূন্যস্থান পূরণ বা কলাম ম্যাচিং বা 1 নম্বরের যে কোশ্চেন গুলো, ওগুলো সেট 1 করলে, হয়ে যাওয়ার পর সেট 2 এভাবে করলে, হয়ে যাওয়ার পর তারপরে সেট 3 করলে, সেট 4 করলে, এভাবে করতে করতে মোটামুটি তুমি 10 থেকে 15টা সেট করো, তুমি দেখবে বেশিরভাগ কোশ্চেন রিপিট হচ্ছে, আর রিপিট তো হচ্ছেই, এবং তারপরে দেখবে তুমি মোটামুটি 15খানা সেট করবার পর তুমি দেখতে পাবে যে তুমি যখন পরীক্ষার হলে কোনো এক্সাম দেবে, তোমার স্কুলের টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক, তুমি দেখতে পাবে যে অলমোস্ট সব কোশ্চেন কমন, 36-এর মধ্যে মোটামুটি 30 নাম্বার তোমার কমন থাকবে ওখান থেকে, এটুকু আমি তোমাকে বলতে পারি। তো সবার আগে তুমি প্রত্যেকটা সেট ওয়াইজ প্র্যাকটিস করো, এটা একটা ব্যাপার, তাহলে তোমার 36 নাম্বার মতন কমন থাকবে। আর তোমাকে যেটা বললাম, তুমি যেখান থেকেই শেখো না কেন, বাড়িতে পড়ো, নিউমেরিক্যাল গুলোকে ভালো করে প্র্যাকটিস করো, এবং তার জন্য তোমার এবিটিএ, ডাব্লিউবিটিএ বা যে টেস্ট পেপার করতে লাগে সেটাকে ভালো করে করো, এগুলো তোমাকে রেকমেন্ড করব। এবং তুমি যে থিওরিটা লিখবে, তারপর কিন্তু তার তলায় ঠিকভাবে বিক্রিয়া লিখবে। কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট আমি বলে দিলাম, যে পরীক্ষাগারে অজীব শিল্প রসায়নের উপর 4টে বিক্রিয়া যেটা বললাম, ওগুলো ইম্পর্টেন্ট। চলতরিতের ওপর কিন্তু নিউমেরিক্যাল আসার চান্স বেশি, ঠিক আছে, তো নিউমেরিক্যাল পড়বে। তার সাথে তোমার বিভিন্ন যে সূত্রগুলো রয়েছে, যেরকম ওহমের সূত্র, কুলম্বের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র, তারপর হচ্ছে তোমার জুলের সূত্র, ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র, এই যে সূত্রগুলো রয়েছে, এই জায়গাগুলো ভালো করে পড়বে, ওখান থেকে পরীক্ষা আসার চান্স বেশি। লাইটের ওপর বিভিন্ন রকম কোশ্চেন হতে পারে, দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণের উপর। আর একটা দেখবে লেন্স বা দর্পণের উপর বিভিন্ন ছবি সংক্রান্ত কোশ্চেন করে, যে এইখানে বস্তু বসালে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এই টাইপের যে প্রশ্নগুলো, ওগুলো আসার চান্স বেশি, ঠিক আছে। আর তোমার হচ্ছে মানে যেটা ফার্স্ট চ্যাপ্টার রয়েছে, পরিবেশের জন্য ভাবনা, সেখানে বিভিন্ন স্তর সংক্রান্ত কোশ্চেন করে, ওখান থেকে শর্ট কোশ্চেন হবে, ঠিক আছে। তো এরকম জায়গাগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। গ্যাসের আচরণের ক্ষেত্রে বয়েলের সূত্র, চার্লস সূত্র, এরকম যতগুলো সূত্র আছে সবকটা সূত্র দেখবার চেষ্টা করবে, ঠিক আছে। রাসায়নিক গণনা থেকে কোনো থিওরি পড়তে লাগবে না, মেনলি নিউমেরিক্যাল পড়ো, তাহলে তোমার হয়তো মোটামুটি ভালো একটা তুমি জায়গায় এসে যাবে। এবার তোমাদের কোন চ্যাপ্টারের সমস্যা আরো আছে সেরকম সংক্রান্ত বিষয় তোমরা কমেন্ট করলে আমি হয়তো তোমাদেরকে রিপ্লাই দেবো, বা স্যার আছেন, ঠিক আছে, আমরা তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। স্যার ওরা সিলি মিস্টেকটা কোথায় করে মেইনলি? সিলি মিস্টেকটা করে হচ্ছে, ওদেরকে আমি দেখেছি ভৌতবিজ্ঞানে, এক তো হচ্ছে ওরা নিউমেরিক্যাল করতে গিয়ে খুব ভুল করে, আচ্ছা, মেন ভুলটা হয় নিউমেরিক্যালে, ঠিক আছে, মানে আমি ইউনিট নাকি নিউমেরিক্যালটা কি হয়, ওরা যখন অঙ্ক সমাধান করে না, তখন হচ্ছে আমি দেখেছি যে কোথায় কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এইখানেই ভুলটা হয়ে যায় প্রথম স্টেপ, প্রথমে। তারপরে ওরা ওই কথাগুলো মন দিয়ে কিন্তু নোট ডাউন করবে। হ্যাঁ, প্রথমে সূত্রটাই বুঝতে পারে না যে ছেলেমেয়েরা যে কি করবে। আমি সূত্রের জন্য বলি যে তুমি যখন অঙ্কটা পড়ছো, অঙ্কটা পড়ে ধরো বলা আছে একটা গ্যাসের আয়তন এত, V1 লিখে দিলে, গ্যাসের আয়তন লিখলে, ব্যাকেটে লিখলে V1 লিখে সেইটা ডেটা লিখলে, 500 সিসি বা 200 সিসি এরকম যেটা দেওয়া থাকে লিখলে। তারপর গ্যাসের চাপ এত, তাহলে গ্যাসের চাপ ব্যাকেটে P1 লিখে এত, এভাবে লিখলে তুমি V1 P1 আর তারপরটা হয়তো V2 পেয়ে গেলে, তাহলে তুমি দেখলেই বুঝতে পারো আমি তো P1 পেয়ে গেছি, V1 পেয়ে গেছি, V2 পেয়ে গেছি, তার মানে নিশ্চয়ই এটা বয়েলের সূত্র হবে। বা এরকম তুমি একটা আইডিয়া পাবে যে কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করব, সেটা তুমি একটা মানে জিনিস বুঝতে পারবে। আর তুমি যখন ডাইরেক্ট অঙ্ক করবার চেষ্টা করবে তখন হবে না। তো মেন ভুল ওখানে হয়। অনেকের আবার ক্যালকুলেশন মিস্টেক করে, অঙ্কের মধ্যে অঙ্ক করতে গিয়ে ক্যালকুলেশন মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। এবং আমি রেকমেন্ড করব যে তুমি যখন লিখবে পরীক্ষার হলে, মুখে বলতে বলতে বিড়বিড় করে হালকা হালকা, মানে যাতে পরীক্ষা হলে কাউ ডিস্টার্ব না হয়, বলতে বলতে লিখলে দেখবে অনেকটা ভুল হওয়ার চান্সেসটা কমে যায়, ঠিক আছে। এটা আমি দেখেছি অনেকের ক্ষেত্রে, তো আমি এটা বললাম, রেকমেন্ড করলাম। আরো যদি কিছু কোশ্চেন থাকে বা স্টুডেন্টরা আপনি যে ডাউট ফেস করেছেন সেরকম, তাহলে আমাকে বলুন, আমি তোমরা সেরকম হলে কমেন্টে লিখে জানাবে, স্যার পরে আরো রিপ্লাই দিয়ে দেবেন। তাহলে আশা করি টেস্টের আগে তোমরা অনেকটাই উপকৃত হলে। আর আমার স্যার শেষ প্রশ্ন থাকবে যে ওরা মানে ভৌত বিজ্ঞানে ধরুন আপনি যেগুলো বললেন, ওটা তো ধরুন ম্যাক্সিমাম জন এটা করলে তো আশা করছি সবাই লেটার পেয়ে যাবে। ধরুন কারো 90 নাম্বার গিয়ে আটকে যাচ্ছে, মানে টোটাল ওভারঅলে বলছি, তো শেষ দিকে সে আর ওই 10 নম্বর মানে 98 99 পেতে গেলে আর কিছু কি তাকে স্যার এক্সট্রা করতে হবে? আচ্ছা, অ্যাকচুয়ালি কি হয় যে আমরা যখন হচ্ছে কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে ভালোভাবে, তো আমাদের যেরকম ধরনের কোশ্চেন দিক না কেন আমরা করতে পারবো, এটা হচ্ছে প্রথম জিনিস। এবার মানে প্রায় 100-এ 100 বা 95-এর ওপর এরকম নাম্বার তুলতে হলে তোমাকে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে স্টুডেন্টদের থেকে, যাতে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকো।
তো তার জন্য আমি বারবার বলবো যে বিভিন্ন রকমের যে টেস্ট পেপার বা প্রশ্ন বিচিত্রা বা আদার্স যে বইগুলো আছে সেই বইগুলোর যে ম্যাক্সিমাম সেটগুলো সেগুলো করে ফেলতে হবে। মিনিমাম আমি যদি 15-20টা সেট যদি প্র্যাকটিস করি বিভিন্ন স্কুলের সেট, তাহলে কি হয় যে বোঝা যায় যে কোন ধরনের কোশ্চেন আসবে। এবার অনেকেই নাম্বার পায় কিন্তু তারা সব ধরনের সেট প্র্যাকটিস করা, বিভিন্ন বই প্র্যাকটিস করা এগুলো করে না। তো বিভিন্ন স্কুলের সেটগুলো প্র্যাকটিস করতে হবে এবং তোমার স্কুল এবং তোমার স্কুলের আশেপাশে যতগুলো স্কুলে টেস্ট পরীক্ষা হবে তাদের যদি তারা কোশ্চেন গুলোকে কালেক্ট করে যদি সেগুলোর ওপর যদি প্র্যাকটিস চালায় তাহলে ওরা বুঝতে পারবে যে হ্যাঁ এরকম ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসছে। তো এইটা একটা মানে উপায়। আর এটা ছাড়া ওদেরকে একটু হায়ার লেভেল প্র্যাকটিস করাটা উচিত, মানে একটু মানে যাতে মাধ্যমিকে যদিও খুব বেশি কঠিন কোশ্চেন আসবে না, তবু আমি বলবো যদি ফুল মার্কস পাওয়ার টার্গেট থাকে তাহলে হায়ার লেভেল প্র্যাকটিস করতে হবে। সিলি মিস্টেক করা যাবে না, নিউমেরিক্যালে কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটা জানতে হবে, কনসেপচুয়ালি কোনো ভুল করা যাবে না, আর কোশ্চেন ভালো করে পড়ে তারপর তার উত্তর করতে হবে। এবার আমি অনেককে দেখেছি 2 মার্কস বা 3 নাম্বারের যে কোশ্চেন গুলো থাকে অনেক মানে অপ্রয়োজনীয় কথা লেখে যেটা পরীক্ষার জন্য হয়তো লাগবে না। মানে ফিজিক্যাল সায়েন্সে টু দি পয়েন্ট অ্যান্সার লিখতে হবে তোমাকে, টু দি পয়েন্ট। এবার অনেকে কি করে মনে করে আমার 3 নাম্বার আছে তাহলে আমি একটু বেশি বড় করে লিখি, মনে হয় বোধহয় ভালো নাম্বার পাবো, ওইটা নয়। ফিজিক্যাল সায়েন্স মানে তোমাকে টু দি পয়েন্ট অ্যান্সার লিখতে হবে। টু দি পয়েন্ট অ্যান্সার না লিখে অপ্রয়োজনীয় কথা লিখে খাতার ভরাও, তবে নাম্বার দেবে না, স্বাভাবিক বিষয়। তো সেরকম টু দি পয়েন্ট অ্যান্সার লেখার চেষ্টা করো। আর প্রত্যেকটা জিনিস আমি বারবার বলবো, লেখা সুন্দর হবে, তার মধ্যে তার বিক্রিয়া থাকবে, যদি ছবি থাকে তাহলে ছবিটাকে আঁকবে, ঠিক আছে। আর যদি কোনো প্রমাণ বা নিউমেরিক্যাল এই ধরনের জিনিসগুলো করার থাকে ওর মধ্যে করে দেবে। আলো থেকে ওই যে ডেল্টা ইজ ইকাল টু I1 প্লাস I2 মাইনাস a বা তোমার R ইকুয়াল টু 2f এর যে প্রমাণ, বা সমান্তরাল কাচ ফলকের মধ্যে দিয়ে তোমার রশ্মি বেরোনোর জন্য আপতন কোণ আর নির্গমন কোণ সমান, এই ধরনের যে প্রমাণগুলো রয়েছে এগুলো কিন্তু আসার চান্স খুব বেশি আছে। এই প্রমাণগুলো ভালো করে প্র্যাকটিস করবে। অনেককে আমি দেখেছি শুধু ছবি আঁকে প্রমাণ করে দেয়, ওটা করলে হবে না, লেখা লিখতে হবে, ছবি আঁকতে হবে, প্রমাণ করতে হবে। অনেকে শুধু ছবি আঁকে প্রমাণ করে দেয়, হবে না, লেখাও লিখতে হবে। সবকিছু পারফেকশন থাকলে তবেই কি একটা স্টুডেন্ট ভালো নাম্বার। একদম। তাহলে আশা করি মানে তোমাদের কোথায় সিলি মিস্টেক হয় বা ওভারঅল যে জায়গাগুলো ভালো করে দেখে যাবে, স্ট্র্যাটেজি ভিডিও বা স্ট্র্যাটেজি কিভাবে তোমরা নেবে, আশা করি স্যারের কথা শুনে তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। তবুও ভিডিওটা কেমন লাগলো বা তোমাদের এই প্রসঙ্গে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে, সেক্ষেত্রে স্যার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে অবশ্যই। স্যার আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার।